দেখো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের 9 অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে এমসিকিউ 6টা এবং এসিকিউ 2টো, অথবা তোমাদের 2টো বড় প্রশ্ন দিবে, পরীক্ষাতে একটা লিখতে হবে। তাহলে এই অধ্যায় থেকে এমসিকিউ 6, এসিকিউ 2, টোটাল 8, অথবা অবলিক দেওয়া আছে যে বড় প্রশ্ন 8। তো 9 অধ্যায় হচ্ছে ভারতের বিচার বিভাগ। ভারতের বিচার বিভাগ এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের এমসিকিউ এবং এসিকিউ নিয়ে যেমন আলোচনা করব, সেই সঙ্গে তোমাদের বলে রাখবো যে এই অধ্যায় থেকে যে 2টো প্রশ্ন 2025-এর ফাইনাল পরীক্ষাতে আসবে সেই 2টো প্রশ্ন জেনে নিতে হবে। কোন 2টো প্রশ্ন তোমাদের পড়লে পারে পরীক্ষাতে অবশ্যই 2টোই কমন পেতে পারো, অথবা একটা অবশ্যই কমন পাবে। তো বড় প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, তাহলে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী কী বলো সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তোমরা সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলীকে ভীষণ গুরুত্ব দিয়ে তৈরি করবে এবং ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা তোমাদের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই যে 3টে প্রশ্ন বললাম, তোমাদের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য এবং লোক আদালতের গঠন ও কার্যাবলী, এই 3টে প্রশ্নের মধ্যে যে প্রশ্নটি পরীক্ষাতে আসবে সেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। কথা ক্লিয়ার হয়েছে? এবার আমরা আলোচনা করব এই অধ্যায়ের এমসিকিউ, এসিকিউ কী আসতে পারে এবং কোন টপিক থেকে তোমরা কীভাবে পড়লে পারে তোমরা খুব সহজেই এমসিকিউ, এসিকিউ তোমরা সহজে জানতে পারবে, তা বিস্তারিত তোমাদের ধারণা দিব আমি আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসে যে ধারণাটা পাবে তোমরা খুব মন দিয়ে শুনবে। এই অধ্যায়ে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে, প্রথমে সুপ্রিম কোর্ট পড়তে হবে, তারপরে হাইকোর্ট পড়তে হবে, তারপরে তোমাদের লোক আদালত পড়তে হবে, তারপরে ক্রেতা সুরক্ষা আদালত পড়তে হবে। এটা হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বা বিচার বিভাগ নিয়ে আলোচনা। তাহলে আমাদের কী পড়তে হবে? প্রথমে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোক আদালত, ক্রেতা আদালত। তাই 9 অধ্যায়ে এই 4টি বিষয়কে মাথায় রাখলে পারেই আমাদের খুব সহজে শর্ট কোশ্চেন এমসিকিউ পেয়ে যাব। এবং আমরা যে বড় প্রশ্নের কথা বললাম যে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী অথবা ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই 2টো প্রশ্নকে যদি আমরা রপ্ত করতে পারি তাই এই অধ্যায় আমাদের কাছে জলের মতো সোজা মনে হবে। প্রথমত আলোচনা করব ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে, ঠিক আছে, ভারতের সর্বোচ্চ বিচারালয় বা সর্বোচ্চ ন্যায়ালয় বা সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রকৃতি কেমন? অখণ্ড। অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয়, সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ আপিল আদালত, ঠিক আছে। একে অভিলেখ আদালতও বলা হয়। তাহলে আমরা দেখব ভারতের সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে সংবিধানের 124 নং ধারায়। কত নাম ধারায় বলা? 124 নং ধারায় ভারতের সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে। ক্লিয়ার হয়েছে? তো সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 31 জন। বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? 31, ঠিক আছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে বয়সের কোনো শর্ত লাগে না, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির কার্যকালের মেয়াদ, মানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কতদিন পর্যন্ত পদে আসীন থাকতে পারে? 65 বছর বয়স পর্যন্ত। তো সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করা হয় সংসদীয় ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারা। সুপ্রিম কোর্টের বিচারপতি কী করা হয়? পদচ্যুত করা হয় সংসদীয় ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারা। তাহলে আমরা দেখলাম ভারতের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে, সর্বোচ্চ ন্যায়ালয়ের নাম হচ্ছে, সর্বোচ্চ বিচারালয়ের নাম হচ্ছে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে বলা হয় সর্বোচ্চ আপিল আদালত। বা ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কে? সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে সংবিধানের 124 নং ধারায়। তো সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? 31। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের বয়সে কোনো শর্ত লাগে না, বয়সে কোনো শর্ত লাগে না,
কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসানকালীন বয়স হচ্ছে 65 বছর। 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে পদচ্যুত করা হয় যে পদ্ধতি, তার নাম হচ্ছে সংসদীয় ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারা। হ্যাঁ, সংসদীয় ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারা। তো সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে 4 ভাগে ভাগ করা হয়: মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, নির্দেশ, আদেশ ও লেখজারির এলাকা। ঠিক আছে। মৌলিক অধিকার বলবৎ রাখার জন্য সুপ্রিম কোর্ট লেখজারি করতে পারে সংবিধানের 32 নং ধারায়। সংবিধানের 32 ধারায় মৌলিক অধিকার বলবৎ রাখার জন্য সুপ্রিম কোর্ট লেখজারি করতে পারে। সুপ্রিম কোর্টে লেখজারি করা যায় সংবিধানের 32 নং ধারা অনুসারে। এই হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট সম্পর্কে ছোট একটা ধারণা দিলাম। এবার আমরা দেখে নেব, এবার আমরা আমাদের দেশ থেকে আসবো রাজ্যে, অঙ্গরাজ্যে বা রাজ্যে। রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম, সর্বোচ্চ বিচারালয়ের নাম, সর্বোচ্চ আপিল আদালতের নাম হচ্ছে হাইকোর্ট। কি বলা হয়? হাইকোর্ট। রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে রাজ্যের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি? রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয়ের নাম কি? হাইকোর্ট। রাজ্যের সর্বোচ্চ অভিলেখ আদালতের নাম কি? হাইকোর্ট। এই হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে সংবিধানের 214 নং ধারায়। 214 নং ধারায় সংবিধান গঠনের কথা বলে যে প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে সংবিধানের 214 নং ধারায়। কিন্তু আমাদের 28টা অঙ্গরাজ্যে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে? 28টি অঙ্গরাজ্য আছে। এই 28টি অঙ্গরাজ্যে হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টি। কারণ একটি হাইকোর্টের অধীনে একাধিক অঙ্গরাজ্য থাকতে পারে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, কলকাতা হাইকোর্টের অধীনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত, এখানে তার অন্তর্ভুক্ত। তাহলে কলকাতা হাইকোর্ট কতদূর পর্যন্ত বিস্তৃত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত। তো হাইকোর্টের গঠনের কথা বলা হয়েছে সংবিধান 214 নং ধারায়। হাইকোর্টের কার্যক্ষেত্রকে 2 ভাগে ভাগ করা হয়। হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হচ্ছে 62 বছর। হাইকোর্টের বিচারপতির কার্যকালের মেয়াদ কত বছর? 62 বছর। হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক, এদের বিচারপতির নিয়োগ করে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে অথবা সুপ্রিম কোর্টের বিচারপতির নিয়োগ করে রাষ্ট্রপতি। কে বললাম বলো? মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচার বিভাগ মানে কি শাসন বিভাগ দ্বারা মানে কি নিয়োগ হয়, অর্থাৎ রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হয়। ঠিক আছে। হাইকোর্টের বিচারপতিরা কার দ্বারা নিয়োগ হয়? রাষ্ট্রপতি দ্বারা হয়। অর্থাৎ আমরা বলবো সুপ্রিম কোর্টের বিচারপতি হোক বা হাইকোর্টের বিচারপতি হোক, এরা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন বা নিয়োগ হন। হয়েছে। তাহলে হাইকোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত? 62 বছর। একইভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে যেমন বয়সে কোনো শর্ত লাগে না, কিন্তু হাইকোর্টের বিচারপতি হতে গেলেও বয়সে কোনো শর্ত লাগে না। ক্লিয়ার আছে? তাহলে ক্লিয়ার হয়েছে কথাটা। তাহলে আমরা হাইকোর্ট সম্বন্ধে জানলাম। এবার তারপরে আমাদের জানবো লোক আদালত। কি বলুন বলো? লোক আদালত। লোক আদালত বা গণ আদালত। লোক আদালতের যাত্রা শুরু হয় 1982 সালে। কত সালে বললাম? লোক আদালতের যাত্রা শুরু হয় 1982 সালে গুজরাট রাজ্যের জুনাগড়ে। কোথায় বললাম বলো? তাহলে লোক আদালত 1982 সালে প্রথম যাত্রা শুরু করে কোথায়? গুজরাট রাজ্যের জুনাগড়ে। এবং এই লোক আদালত আইন স্বীকৃতি লাভ করে সর্বপ্রথম 1985 সালে দিল্লিতে। তাই বলা হয় লোক আদালত প্রথম স্থাপিত হয় কোথায়? দিল্লিতে। কিন্তু লোক আদালত যাত্রা শুরু হয় কোথায়? জুনাগড়ে, গুজরাটের জুনাগড়ে। কিন্তু আইন সিদ্ধ বা আইন স্বীকৃতি লাভ করে, আইন সম্মত স্বীকৃতি লাভ বা আইন সিদ্ধ হয় কত সালে? 1985 সালে। পশ্চিমবঙ্গের লোক আদালত যাত্রা শুরু হয় কত সালে? 1987 সালে। কত সালে বললাম? পশ্চিমবঙ্গের লোক আদালত যাত্রা শুরু হয় কত সালে? তাহলে লোক আদালত পশ্চিমবঙ্গে স্থাপিত হয় কত সালে? 1987 সালে। ক্লিয়ার হয়েছে? তার বাদে আমাদের আসবে ক্রেতা আদালত। জাগো গ্রাহক জাগো, ক্রেতা সুরক্ষা আদালত। ঠিক আছে। কনজিউমার ভোক্তা বলা হয়, জাগো গ্রাহক জাগো। মানে কোনো ক্রেতা কোনো জায়গাতে কোনো প্রতিষ্ঠানে যদি ঠকে যায়, প্রতারিত হয়, তাহলে এই আদালতে কি করা যায়? আপিল করা যায়। ঠিক আছে। ক্রেতা সুরক্ষা আদালত মানে ক্রেতাদের, গ্রাহকদের সুরক্ষা দেওয়াই এই আদালতের কাজ। তো এই আদালত কবে স্থাপিত হয়? 1986 সালে। সর্বমোট আমরা
জানলাম যে সর্বোচ্চ আপিল আদালত হচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয়, সর্বোচ্চ বিচারালয় হচ্ছে সুপ্রিম কোর্ট, আর রাজ্যের সর্বোচ্চ আদালতের মধ্যে হাইকোর্ট, তারপরে আমরা লোক আদালত দেখলাম, কেন্দ্র লোক আদালত। সর্বনিম্ন আদালতের নাম হচ্ছে ন্যায় পঞ্চায়েত। সর্বনিম্ন আদালতের নাম কি? ন্যায় পঞ্চায়েত। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়নি। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত বা গঠিত হয়নি। এই ছিল তোমাদের ভারতের বিচার বিভাগ। এই বিচার বিভাগ থেকে যে প্রশ্নগুলি আমি বললাম, ছোট প্রশ্ন হোক বা বড় প্রশ্ন হোক, এগুলো যদি তোমরা তৈরি করে যাও 2025-এর ফাইনাল পরীক্ষাতে 100%ই কমন পাবে এবং তোমাদের হুবহু যে বিষয়গুলো ছিল, ডাউট ছিল, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে টপিক অনুযায়ী আমি তোমাদের কথা বললাম, এই টপিক অনুযায়ী আবারও তোমাদের কথা বলবো আমরা অষ্টম অধ্যায় নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। আবারও দেখা হবে নতুন করে ভিডিও। টাটা, বাই বাই।